বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি। বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে জানিয়েছেন মির্জা ফখরুল। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকা ঋণ বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন 5 ব্যাংক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। শপথ নিতে পারেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। গত 8ই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, কোনো সংঘাত সংঘর্ষ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় নিজেরা শান্তি ব্রিগেড গঠন করে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সংগ্রাম এখনও শেষ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভারতে বসে পতিত স্বৈরাচার হাসিনা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ম্যাডামের জন্মদিন, আপনাদের আরেকটা সুসংবাদ দিতে আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একজন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া। ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে সার্জিস আরও বলেন, প্ল্যাটফর্মটি কতদিন থাকবে বা নতুন দল করা হবে কিনা তা সময়ই বলে দেবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে। সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান, আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। ব্যাংক দখল আর লুটপাট যেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের কাছে পান্তা ভাতের মতো সহজ। ইসলামী ব্যাংকের মতো নিজের নিয়ন্ত্রণে থাকা আরও 5 ব্যাংকেও ভয়াবহ লুটপাট চালিয়েছে এস আলম গ্রুপ। এতদিন টাকা ছাপিয়ে ঋণ দিয়ে এসব ব্যাংক বাঁচিয়ে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। হাসিনার পতনের পর সেই সুবিধাও এখন বন্ধ। ঝুঁকিতে এস আলমের ব্যাংকগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট, এটাই ছিল সাইফুল আলম মাসুদের নেশা। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আশীর্বাদে এস আলম গ্রুপের এই কর্ণধার নামে বেনামে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছেন লাখো কোটি টাকা। বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকও তার থাবা থেকে রেহাই পায়নি। ফোকলা করেছেন আরও কোটি ব্যাংক। 2017 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ছিল দেশের সবচেয়ে সমৃদ্ধ ব্যাংক, কিন্তু ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ওই বছর 5 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্যাংকটি লুটপাটের আয়োজন চূড়ান্ত হয়। গোয়েন্দা সংস্থার সহায়তায় এটিকে তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে।
এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। ঋণের নামে লুটপাট চলতে থাকায় ব্যাংকটি ছাড়তে থাকেন দেশি বিদেশি স্পন্সর শেয়ার হোল্ডাররা। এখন ব্যাংকটিতে মাত্র 13% শেয়ার আছে বিদেশিদের হাতে, যদিও 2017 সালে বিদেশিদের শেয়ার ছিল প্রায় 52%। পুরনো দেশীয় উদ্যোক্তাদের অনেকেও শেয়ার বিক্রি করে দিয়েছেন, যার বেশিরভাগই নামে বেনামে এসালম গ্রুপ কিনে নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2017 সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে 68,135 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ ছিল 61,641 কোটি টাকা। 2023 সাল শেষে 1,53,456 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দাঁড়ায় 1,60,026 কোটি টাকা, অর্থাৎ আমানতের চেয়ে ঋণ বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলতে হচ্ছে ব্যাংকটিকে। আর ব্যাংকটির মোট ঋণের 1/3 অর্থাৎ 50,000 কোটি টাকাই নামে বেনামে চলে গেছে এসালমের পকেটে। এখনো তারা 500, 600, 1000 কোটি টাকা পাচারের চেষ্টা করছে। এই চোর চক্রকে আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থা আপনারা নেন। যারা এই ব্যাংকটাকে লুটপাট করেছে, এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এদিকে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরও 5টি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে এসালম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি এখন 8,472 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4,243 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের 2,850 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের 535 কোটি টাকা এবং কমার্স ব্যাংকের ঘাটতি 503 কোটি টাকা। ইসলামী ব্যাংকের মতো সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও এসালমের হাতে যায় 2017 সালে। এর আগের বছর কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণও নেয় তারা। আর 2013 সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ সাইফুল আলম মাসুদের হাতে। এর আগে 2004 সালে শিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দখল করে এসালম। ইসলামী ব্যাংক সহ এসালমের মালিকানায় থাকা প্রতিটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহত সেলিমের বাবা সেকান্দার আলী বগুড়া সদর থানায় মামলাটি করেন। অন্যান্য আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে এ মামলায় আসামি করা হয়েছে। বিদেশি অর্থায়নের প্রায় 40,000 কোটি টাকার 10টি প্রকল্প থেকে 8,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন ওয়াসার পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। প্রায় 15 বছর ধরে ওয়াসাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা সাবেক এই এমডি যুক্তরাষ্ট্রে 14টি বাড়ির মালিক। পরিবারের সদস্যরা সবাই থাকেন যুক্তরাষ্ট্রে, দেশটির নাগরিকও তারা। দুর্নীতির বরপুত্র তাকসিমে খানের প্রভাব প্রতিপত্তি আর সম্পদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় ছাড়া আর কোনো যোগ্যতাই ছিল না তাকসিমে খানের। ওই পরিচয়ের জোরেই 7 বার এমডি পদে নিয়োগ পান। যোগ্যদের দূরে সরিয়ে রেখে অযোগ্যদের দিয়েই কাজ করাতেন তিনি। এরা দলীয় ইমেজ ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবে। পানির খুনির লুটপাট দেখেন তাহলে আপনার অবাক হয়ে যাবেন। এমন লুটপাট যে যেখানে একজন জয়েন্ট সেক্রেটারি পদ মর্যাদায় 3 জন কর্মচারী থাকার কথা, এখানে কোনো কর্মচারী নেই। এমন প্রকল্প আছে যে প্রকল্পতে কোনো কাজ নেই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হচ্ছে। যদি কেউ মুখ খোলে তাকে সাসপেন্ড অথবা চাকরি থেকে ডিসমিস। তার আমলে পানির দাম বেড়েছে 16 বার। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকসিমে খানের বরখাস্তের দাবি ওঠে। প্রতিদিন হয় সভা সমাবেশ। ওয়াসার এই এমডি অফিস করতেন না বললেই চলে। নিজের যেন উপস্থিত না হতে হয় সেজন্য চালু করেছিলেন ভার্চুয়াল অফিস, এমনকি পদত্যাগও করেছেন অনলাইনে। দুদকের তথ্য অনুযায়ী দুর্নীতির বরপুত্র তাকসিম যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে 14টি বাড়ির মালিক। ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বিদেশি প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন তাকসিম। একটা প্রজেক্ট তো 3,000 4,000 কোটি টাকা, তাতে 10টা প্রজেক্ট প্রায় 40,000 কোটি টাকা। উনি শুধু উপর মহলে যোগাযোগ করতেন এবং উনি মনে করতেন যে উনি যা বলবেন সেটাই হবে। কাজেই ওয়াসা বোর্ডের যে দায়িত্ব, সেই বোর্ড
ওয়াসা বোর্ড সেই দায়িত্ব পালন করতে পারেনি বলেই এই অবস্থা হয়েছে। দেশে না বিদেশে কোথায় অবস্থান করছেন তাকসিমে খান, এ নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তাকে বিচারের আওতায় এনে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকসিম সাহেব এটাকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করেছেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি শহর ইউক্রেনীয় বাহিনীর দখলে, দাবি প্রেসিডেন্ট জেলেনস্কির। আবার আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। চাঁদাবাজি কমার পরও নিত্যপণ্যের দামে আশানুরূপ প্রভাব পড়েনি বলে অভিযোগ ক্রেতাদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার প্রমাণ পেয়েছে। বাজার মনিটরিং আরও জোরদার করতে পারলে নিত্যপণ্যের দাম আরও কমিয়ে আনা সম্ভব বলে দাবি ক্রেতাদের। মেহেদী হাসানের রিপোর্ট। মধ্যবিত্ত আর নিম্নবিত্তের প্রোটিনের চাহিদার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ব্রয়লার মুরগি আর ডিম। কিছুদিন আগে এ দুটো পণ্যের দাম বেড়েছিল লাফিয়ে লাফিয়ে, তবে অন্তর্বর্তী সরকার আসার পর মুরগির দাম নিম্নমুখী, ডিম স্থিতিশীল। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। ব্রয়লার বর্তমানে 150 থেকে 60 টাকা, আর সোনালী হচ্ছে আপনার 240 টাকা 30 টাকা এরকম আর কি। ডিমের দাম আগের স্বাভাবিক বাজারের মধ্যেই আছে। ছাত্ররা অনেক আগে নির্ধারিত করেছে যে 140 টাকা বিক্রি করতে, তারা ওরকম বাড়ে নাই। এদিকে শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আসে বাজার মনিটরিংয়ে। এ সময় মুরগিতে কেজি প্রতি 75 টাকা পর্যন্ত মুনাফা করার প্রমাণ পায় তারা। পাশাপাশি মরা মুরগি বিক্রি করায় একটি দোকানকে 50,000 টাকা জরিমানা ও সিলগালা করা হয়। কেজি প্রতি প্রায় 60 টাকা থেকে 77 টাকা অতিরিক্ত লাভ করছেন। এটা একটা অনৈতিক চর্চা। আর দ্বিতীয়ত কোশ্চেনের এক পর্যায়ে আমরা দেখলাম যে ফ্রিজ এখানে ফ্রিজ আছে, ফ্রিজে দেখলাম বিপুল পরিমাণে মুরগি প্রসেস করে রেখে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করলাম তাকে যে এই মুরগিগুলো কি কার জন্য রেখেছেন, উনি বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। তো ঠিক আছে, কি মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি, অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে সেই মুরগিগুলো ইনস্ট্যান্ট ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। গরু খাসির মাংসের দাম আছে আগের মতোই। বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত থাকলেও ইলিশ, পাঙ্গাস ও চাষের কোয়ের দাম কিছুটা কমেছে। কেজিতে 150 টাকা কমছে, আর 1 কেজিটা বিক্রি করতেছে 1550, আর 1 কেজি 100-200 গ্রাম এটা বিক্রি করতেছে 1600 টাকা কেজি। 1 কেজি যেটা পাঙ্গাসটা মনে করেন 150-160 টাকা কিনতে পারতেন। 1 কেজি 100 কেজিটা 150 টাকা 60 টাকা কিনতে পারে, আর কই মাছটা মনে করেন 200-210-20 টাকা কিনতে পারতেছে। তবে চাল, চিনি, ভোজ্য তেলের মতো মুদি পণ্যের দাম আছে আগের মতোই। মোটামুটি আগের থেকে যেন জিরাতে কেজি 10-15 টাকা কমছে, মসুর ডাল ইন্ডিয়াতে 2 টাকা কমছে, আস্তে আস্তে কমতে, দাপ করে তো কমবে না। সরকার পরিবর্তনের পর সব ধরনের সবজির দাম কেজিতে 10 টাকা কমেছে বলে দাবি দোকানীদের। আলু, পেঁয়াজের দামও নতুন করে আর বাড়েনি। এগুলোর দাম কমে গেছে, আগে 50 টাকা ছিল, এখন 30 টাকা। এই গাড়ি আসলে 80 টাকা, এখন 50-60 টাকা বেচতেছে। আপনি 10 টাকা 5 টাকা কেজিতে কমে গেছে। হ্যাঁ, 120 টাকা ছিল, 110 টাকা। তবে সাধারণ ক্রেতারা বলছেন হাটে বাজারে মহাসড়কে চাঁদাবাজি যতটা কমেছে তার প্রভাব পণ্যমূল্যে ততটা পড়েনি। নেটের যেভাবে ছাড়ছে লিস্টগুলো, বাজার মানে মূল্যগুলো কিছু কিছু কমছে, কিছু কিছু আবার আগের মতো থেকে গেছে এখনো। আমরা নেটে দেখছি পেঁয়াজ 70 টাকা 80 টাকা কেজি, কিন্তু আমি গতকালকে পেঁয়াজ যেটা কিনলাম সেটা হলো আপনার 110 থেকে 105 টাকা কেজি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন। সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বিসিবির বেশ কিছু পরিচালকের পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন। এরই মধ্যে বিসিবির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াতে চেয়েছেন নাজমুল হাসান পাপন। দেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন পরিচালক। তবে গঠনতন্ত্র অনুযায়ী লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে, যেটি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। তবে এর জন্য বোর্ড সভা ডাকতে হবে বর্তমান সভাপতিকেই। বিদেশে থেকে সেই বোর্ড সভা ডাকবেন বলে আশ্বস্ত করেছেন পাপন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি, বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 জন উপদেষ্টা। অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে জানিয়েছেন মির্জা ফখরুল। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকা ঋণ, বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন 5 ব্যাংক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।